So compression member. Design of compression member. চলো, একটা কম্প্রেসিভ ফোর্স যখন কোনো মেম্বারের উপর অ্যাপ্লাইড হয়, ওকে, একটা কম্প্রেসিভ ফোর্স যখন কোনো মেম্বারের উপর অ্যাপ্লাইড হয়, তখন দুটো ফেনোমেনা ঘটতে পারে। টু পসিবল ফেনোমেনাস আর দেয়ার। নাম্বার ওয়ান, স্কোয়াশিং। নাম্বার টু, বাকলিং। সো হোয়াট ইজ স্কোয়াশিং? সো এর আগের বার যেমন টেনশনের ক্ষেত্রে আমরা তিনটে পসিবল মোড ডিসকাস করলাম, এখানে আমরা দুটো পসিবল মোড প্রায়োরিটি দিচ্ছি। এক নম্বর হচ্ছে স্কোয়াশিং অ্যান্ড সেকেন্ড ইজ বাকলিং। দুটো মোডের মধ্যে যেটা আমার আগে ক্রিটিক্যাল হচ্ছে সেটাই হচ্ছে আমার ফেলিয়ার। ওকে, সো হোয়াট ইজ স্কোয়াশিং? স্টিল নিয়ে যখন আমরা আলোচনাটা করেছি তখন আমরা এটা অ্যাজাম্পশনের মধ্যে ধরেই নিয়েছি যে স্টিলের ইল্ড স্ট্রেস টেনশন এর এগেনস্টেও এফ ওয়াই, কম্প্রেশনের এগেনস্টেও এফ ওয়াই, বোথ দ্য কেসেস এফ ওয়াই ইজ ইকুয়ালস টু 250 MPa। ঠিক আছে, অর্থাৎ এফ ওয়াই 250 MPa for tension as well as for compression. Unlike concrete, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ হিউজ বাট টেনসাইল স্ট্রেংথ নয়, বাট স্টিলে সেরকম ঘটনা নেই। সো আমি যখন এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এই মেম্বারে, তখন এই মেম্বারে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই মেম্বারগুলোর যে ফাইবারগুলো রয়েছে সেটা কমপ্লিটলি ইল্ড স্ট্রেস অব্দি রিচ করে যেতে পারে। সো দিস মোড অফ ফেলিয়ার ইজ কল্ড স্কোয়াশিং, যেটাকে আমরা এর আগের বারে গ্রস সেকশন ইল্ডিং বলছিলাম ইন কেস অফ টেনশন, সেটাকে আমরা কম্প্রেসিভ ফোর্স হলে আমরা বলবো স্কোয়াশিং। ওকে, সেকেন্ড পয়েন্ট, দ্য সেকেন্ড অপশন ইজ বাকলিং, যেটা আমরা অয়েলার্স ক্রিটিক্যাল বাকলিং এর ফর্মুলা দিয়ে বার করব, বাকলিং স্ট্রেসের এগেনস্টে বার করে এসছি অলরেডি। তো স্কোয়াশিং, তো স্কোয়াশিং এর গল্পটা ক্লিয়ার হলো। তো প্রথমত হচ্ছে এই কম্প্রেসিভ মেম্বারে যদি আমি সরি এই কলামের মধ্যে যদি আমি কিউ লোড অ্যাপ্লাই করি, দেন টু টাইপস অফ বাকলিং ইজ পসিবল। ফার্স্ট ওয়ান, আইদার মেম্বারটা এইভাবে বেঁকে যেতে পারে, ঠিক আছে, অথবা আউট অফ দ্য স্ক্রিন, ঠিক আছে, আউট অফ দ্য স্ক্রিনও মেম্বারটা বাকল করে যেতে পারে। প্রায়র টু রিচ এফ ওয়াই, মেম্বারের ক্রস সেকশনের প্রতিটা ফাইবার এফ ওয়াই অব্দি রিচ করার আগেই এই মেম্বারটার বাকলিং হয়ে যেতে পারে। ঠিক আছে, হয় মেম্বারটা বেঁকে যেতে পারে উইদিন দ্য প্লেন অথবা আউট অফ প্লেন, মানে অ্যাজ ইফ তুমি স্ট্রেট দাঁড়িয়ে আছো, তুমি কারোর সামনে ঝুঁকে গেলে তো দিস ইজ আউট অফ প্লেন বাকলিং, অথবা তুমি যখন এক্সারসাইজের জন্য যদি সাইড ওয়াইজ বেন্ড করো তাহলে দিস ইজ ইন প্লেন বাকলিং। এইভাবে ব্যাপারটাকে ভাবো। ঠিক আছে, একটু পরে আমরা ছবি দেখাচ্ছি, তখন আলোচনা হবে আর একটু। সো টু টাইপস অফ বাকলিং ইজ পসিবল। এবং এই কনটেক্সটে অয়েলার ভদ্রলোক আমাদের একটি ফর্মুলা দিয়ে গেছিলেন। কি ফর্মুলা ছিল? ফর্মুলাটা হচ্ছে পি ক্রিটিক্যাল। যে কোনো কলামের ক্ষেত্রে যদি কম্প্রেসিভ লোড ইউজ করি তাহলে তার এগেনস্টে আমরা একটা ক্রিটিক্যাল বাকলিং লোড পাই, মানে যে লোডের থেকে বেশি যদি আমার লোড পড়ে কলামের মধ্যে তাহলে কলামটা আমার এমনি করে বেঁকে যাওয়ার চান্স আছে, ইভেন ইফ দ্য লোড ইজ কম্প্রেসিবল, কম্প্রেসিভ ইন নেচার। যদিও আমার লোডটা কম্প্রেসিভ, তা সত্ত্বেও আমার বিমটা এই কলামটা এইভাবে বেঁকে গেল। কেন বাঁকলো? বিকজ অফ সার্টেন ইনস্টেবিলিটি ইস্যু। ঠিক আছে, সো সেই বাকলিং এর ফর্মুলা অনুযায়ী, অয়েলার্স এর ফর্মুলা অনুযায়ী, বাকলিং ক্রিটিক্যাল লোড ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ইআই আপন কে এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই কে এল কে আমরা কি বলি? ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ, ঠিক আছে, অথবা এটাকে ডিনোট করা হয় এল ইফেক্টিভ। ঠিক আছে, সো দুটো কেস পসিবল, এক নম্বর স্কোয়াশিং, সেকেন্ড ওয়ান ইজ বাকলিং। তো আমরা যদি ভাবি যে পি ওয়াই, সো পি ওয়াই কেস ওয়ান, পি ওয়াই maximum py is equals to fy into a, possible. Okay, second one, due to buckling, pcr is equals to pi square ei upon
কে এল তার হোল স্কোয়ার। কে এল কে এল ইফেক্টিভ ভেবে নেবে, ঠিক আছে? কে এর ভ্যালু কিসের উপর ডিপেন্ডেন্ট? কে এর ভ্যালু ডিপেন্ড করছে তোমার যে সাপোর্ট কন্ডিশন, এন্ড সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। ওকে, নাও ফ্রম সেকেন্ড ফর্মুলা আমি যদি এফ সিআর বার করতে চাই, অর্থাৎ বাকলিং স্ট্রেস বার করতে চাই, তাহলে আমি কি করব? পি সিআর কে এ দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করার ফলে আমি কি পাই? পাই স্কোয়ার ইআই আপন কে এল তার হোল স্কোয়ার ইন্টু এ। ঠিক, চলো তাহলে এইবারে আরেকটা জিনিস আমরা জানি, পাই স্কোয়ার ই ইন্টু আই বাই এ ডিভাইডেড বাই কে এল তার হোল স্কোয়ার। হেন্স পাই স্কোয়ার ই কে এল তার হোল স্কোয়ার ইন্টু আই বাই এ কে আমরা আরেকটা নামেও চিনি, সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের স্কোয়ার। ফ্যাক্ট, সো আর স্কোয়ার। নাও এটাকেই যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এল, আরটাকে এর নিচে নিয়ে চলে এলাম, ঠিক লেখা যায়। নাও এই কে এল বাই আর, যেটাকে আমরা স্লেন্ডারনেস রেশিও বলে চিনেছি, সেটাকে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেসও করলাম, এবং এই জিনিসটাকে আমি আরো সিম্পলিফাই করে লিখলাম পাই স্কোয়ার ই আপন ল্যামডা স্কোয়ার। ফ্যাক্ট, সো অল টুগেদার এফ সি আর এই বিষয়টাকে যদি আরো ইজিলি লেখা হয়, তাহলে সেটা লিখতে পারি পাই স্কোয়ার ই আপন ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, সো এখন আমাদের কাছে দুটো উপায়। এক নম্বর হচ্ছে যে হয় স্ট্রেস ভ্যালু এফ সি আর ক্রিটিক্যাল হবে, নইলে এফ ওয়াই ক্রিটিক্যাল হবে। এই দুটোর মধ্যে যেটা ফার্স্টে ক্রিটিক্যাল রিচ করে যাবে, আমার কলাম সেখানেই ফেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। and again lambda is equals to L effective upon R অথবা KL upon R. ওকে, সো এখানে আমরা কি আলটিমেটলি আমাদের আলোচনার যেটা ফাইনাল সিনপসিস বেরোচ্ছে, সেটা হচ্ছে squashing will be the limit state, squashing will be the limit state of failure if Py is less than PCR or Fy is less than FCR। অর্থাৎ যে ভ্যালুটা আমার পিওয়াই, এই ভ্যালুটা যদি পিসিআর এর থেকে ছোট হয়, এই কথাটাকেই আমি আরেকটু ঘুরিয়ে লিখলাম ইন টার্মস অফ স্ট্রেস, তাহলে আমি লিখবো Fy is less than FCR, বিকজ পিওয়াই কি? Fy ইন্টু এরিয়া, দ্যাট ইজ পিওয়াই। পিসিআর কি? FCR ইন্টু এরিয়া, দ্যাট ইজ পিসিআর। সো ইন টার্মস অফ লোড লিখলে পিওয়াই is less than PCR, in terms of stress লিখলে Fy is less than FCR। ওকে, সেকেন্ড পয়েন্ট, ফ্লেক্সুরাল বাকলিং। সো স্কোয়াশিং ক্রিটিক্যাল হবে কখন? এই কন্ডিশনের জন্য। আর ফ্লেক্সুরাল বাকলিং will be the limit state, flexural buckling will be the limit state, অর্থাৎ flexural buckling will be governing basically। limit state মানে হচ্ছে এখানে governing, which one will be the governing phenomena? So limit state of failure if Py is greater than PCR, okay, or Fy is greater than FCR। সো এই যে কথাটা লিখলাম, সেই কথাটাকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি। চলো, calculate the failure loads for a calculate the failure loads for a column ISWB 150 for different length considering pinned end condition। ওকে, মানে দুটো এন্ডেই কলামের হিঞ্জ রয়েছে। ওকে, সো ISWB 150 এর what are the properties? So properties,
of ISWB 150. What are the properties? Area 2170 millimeter square. Radius of gyration I minimum 9.48 into 10 to the power 5 millimeter to the power 4. Okay. আর কি দেওয়া আছে? So R minimum এর ভ্যালু কত হবে বার করো। আন্ডার রুট I upon A কত 9.48 into 10 to the power 5 divided by 2170 কত আসতে যায় 20.90 20.90 millimeter square, sorry millimeter. Okay, so R minimum value পেয়ে গেলাম। Now lambda বার করি। So lambda is how much? KL upon R. Pinned condition K1 আপাতত বলে দিলাম K1, একটু পরে আমরা আরো ডিটেইলসে দেখব। So KL upon 1, that is L by R, K being 1. Okay, so K এর ভ্যালু 1 হওয়ার কারণে এটা কত আসছে L by 20.9। ঠিক। আচ্ছা, FCR এর ভ্যালু কত বার করেছি পাই স্কয়ার E upon lambda স্কয়ার। দেখো পাই স্কয়ার E upon lambda স্কয়ার FCR, তাই তো? সো চলো, পাই স্কয়ার মানে কি 3.14 স্কয়ার, E কত 200 ইনটু 10 কিউব তা, ওকে, ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। ল্যামডা স্কয়ার কত আপাতত ল্যামডা স্কয়ার আকারেই রাখলাম। সো E কত হয় 200 জিপিএ, অর্থাৎ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এমপিএ। ওকে ওকে, সো এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার এখনো অবধি। এবার আমরা একটা টেবিল বানাই। ওকে, এবার আমরা একটা টেবিল বানাবো, কারণ আমি কি বলেছি ফর ডিফারেন্ট এল কন্ডিশন, ফর ডিফারেন্ট লেন্থ, ঠিক আছে, ফর ডিফারেন্ট লেন্থ কনসিডারিং পিন এন্ড কন্ডিশন আমাদের কোন ক্ষেত্রে স্কোয়াশিং গভর্নিং ফেনোমেনা হবে আর কোন ক্ষেত্রে বাকলিং গভর্নিং ফেনোমেনা হবে, আমরা সেই একটা সমীক্ষা করবার চেষ্টা করছি এখানে। সো লেট আস ড্র চার্ট। সো L, lambda and FCR, ঠিক? ওকে ওকে ওকে, চলো। সো এল এর ভ্যালু 1000 এর জন্য 1000 মিলিমিটারের জন্য কত আসে, 1500 মিলিমিটারের জন্য কত আসে, 2000 মিলিমিটারের জন্য কত আসে মানে 2 মিটার, 2500, ওকে, এন্ড দেন 3000 মিলিমিটার। ঠিক। সো এই পাঁচটা কেস আমরা নিলাম, এবার এই পাঁচটা কেসের এগেইনস্টে কোথায় কি ভ্যালু আসবে সেটা আমরা দেখব। ওকে, নাও ল্যামডার ভ্যালু কত প্রথম কেসে, ল্যামডার ভ্যালু কত পেয়েছি আমরা আরেকবার লিখে নিই, ল্যামডা ইজ ইকুয়ালস টু L upon 20.9, তাই তো, এত মিলিমিটার। সো ল্যামডার ভ্যালু ফর 1000 কত আছে? সো ল্যামডার ভ্যালু 1000 এর জন্য কত আসবে বলো? 47.84। ওকে, 47.84। 1500 এর জন্য কত আসবে? এই চার্টটা আমরা বেসিক্যালি বানাচ্ছি 71.77। ওকে, 71.77। দেন 2000 এর জন্য কত আসবে? 95.69। 2500 এর জন্য কত আসবে? 119.62। 3000 এর জন্য কত আসবে? 143.54। চলো, ঠিক আছে। নাও এবার এফসিআর কে নিয়ে আলোচনা করা যাক। সো এফসিআর এর ফর্মুলা কি ছিল? এফসিআর এর ফর্মুলা কি পেয়েছিলাম? পাই স্কয়ার ই আপন ল্যামডা স্কয়ার, তাই তো? তাহলে এবারে প্রত্যেকটা কেসে ল্যামডার ভ্যালু গুলো বসাও, বলো। ফার্স্ট কেসে কত আসছে ল্যামডার ভ্যালু, এই এফসিআর এর ভ্যালু কত আসছে? ল্যামডার ভ্যালু আমরা পেয়ে গেছি, চার্ট বানিয়ে নিয়েছি, বলো এফসিআর এর ভ্যালু কত আসবে?
ফার্স্ট কেসে সো একটা টিপিক্যাল কেস যদি দেখি 0.041 into 10 to the power 6. 3.14 square into 200 into 10 cube divided by 47.84 square কত আছে বলো? দেখো আমার এলো 161.24, সো 861.24। তোমাদের কত এলো? স্যার 861.60 আসছে। আচ্ছা ঠিক আছে, তাই হলো 60। চলো সেকেন্ড কেসে বলো। সেকেন্ড কেসে কত হবে? সেকেন্ড কেসে কত হবে? 382.82. 382.82। থার্ড কেসে বলো। 215.35. ফোর্থ কেস। 137.81. লাস্ট। তিন হাজারে কত? 95.71. 95.70। 70। সো এফসিআর ইউনিট কি হবে? প্রত্যেকটাই কিন্তু এমপিএ, তাই তো? ইউনিট আলাদা করে আমি লিখিনি, সরি। এমপিএ, এমপিএ এন্ড এমপিএ, ঠিক আছে না? আমি এটা মুছছি আপাতত। ঠিক। এবার একটু অবজার্ভ করো। কি অবজার্ভ করবে? সেটা হচ্ছে যে আমি কি কি পসিবল মোড অফ ফেলিয়ার বলেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য স্কোয়াশিং এন্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য বাকলিং। সো বাকলিং এর জন্য যখন স্ট্রেস আমার 861, 382 এইরকম রেঞ্জে আছে, এন্ড এফ ওয়াই এর ভ্যালু প্রতিটা কেসেই 250, এই ক্ষেত্রেও 250, এই ক্ষেত্রেও 250। এফ ওয়াই এর ভ্যালু ডেফিনেটলি স্টিলের উপর ডিপেন্ডেন্ট, লেন্থের উপর ডিপেন্ডেন্ট নয়, মেটেরিয়ালের ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ডেন্ট নয়, ইট ইজ দ্য মেটেরিয়াল প্রপার্টি, ফ্যাক্ট। সো ওকে, সো বোথ দ্য কেসেস। সো 1000 মিলিমিটার লেন্থ মানে 1 মিটার লেন্থের কলামের ক্ষেত্রে স্কোয়াশিং অর বাকলিং এই দুটোর মধ্যে উইচ ওয়ান উইল গভর্ন? এক নম্বর কেসে কোন মোড অফ ফেলিয়ার গভর্ন করবে, বাকলিং অর স্কোয়াশিং? বলো। স্যার বেশিটাই হবে 861.60। আচ্ছা, তার মানে প্রথমটার কেসে এইটা গভর্ন করে যাবে। গভর্ন করবে কথাটার মানে হলো যে এইটা আমার কলাম, এই কলামটা ক্রাশড হয়ে ফেল করবে না বাকল হয়ে ফেল করবে? এই কলামটা ক্রাশড হয়ে ফেল করবে, স্কোয়াশড হয়ে ফেল করবে, দুমড়ে যাবে না বেঁকে যাবে, নিয়ে সেইভাবে ফেল করবে? স্যার বাকলিং হবে তো। কোনটা বলো? স্যার বাকলিং বাকলিং করে যাবে তো। বাকলিং করে যাবে, ঠিক। 861, এই কলামটার 861.60 এমপিএ পরিমাণ স্ট্রেস ডেভেলপড হলে কলামটা বাকল করবে, আর 250 এমপিএ স্ট্রেস ডেভেলপড হয়ে গেলে কলামটা দুমড়ে যাবে। তো কোনটা হলে কলামটা ফেল করবে এই দুটো মোডের মধ্যে?
এই কলামটাকে বাকল করাতে গেলে 861.60 এমপিএ স্ট্রেস দিতে হবে, আর এই কলামটাকে দুমড়ে দিতে গেলে আমার 250 এমপিএ স্ট্রেস দিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে উইচ ওয়ান ইজ মোর ক্রিটিক্যাল, কোন মোডে কলামটা আগে ফেল করে যাবার চান্স আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। স্কোয়াশিং এ আগে ফেল করবে। তাহলে সেটাই তো আমি জিজ্ঞেস করে যাচ্ছি। তার মানে ফর দিস কেস এন্ড ফর দিস কেস, সেকেন্ড কেস, এই প্রথম দুটো কেসে কোনটা গভর্নিং ফেলিয়ার মোড হবে? প্রথম দুটো কেসের মধ্যে Squashing. গভর্নিং স্কোয়াশিং, স্কোয়াশিং ইজ গভর্নিং মোড অফ ফেলিয়ার। রিমেনিং এই তিনটের ক্ষেত্রে কোনটা আমার গভর্নিং মোড অফ ফেলিয়ার? স্যার বাকলিং। বাকলিং। এই জন্যই কি বলা হয় যে কলামের যত লেন্থ বাড়তে থাকে কলামের বাকল হওয়ার টেন্ডেন্সি বেশি হতে থাকে। তার মানেটা কি? তার মানে হচ্ছে কলামের যে মেটেরিয়ালের ফুল ইল্ড স্ট্রেস যেটা FY 250 এমপিএ রয়েছে সেইটা ফুললি ইউটিলাইজ হওয়ার আগেই কলামটা বেঁকে যাবে, অর্থাৎ বাকল করে যাবে। যত বেশি লম্বা স্লেন্ডার মানে পেন্সিল লাইক স্ট্রাকচার হবে কলাম হবে, তত ও কম্প্রেসিভ স্ট্রেসে যতই নিজের পারমিসিবল ক্ষমতাটা মেটেরিয়ালের স্কোয়াশ করে যাওয়ার ক্ষমতাটা বেশি হোক না কেন, ও নিজের জিওমেট্রির জন্যই বেঁকে যাবে। সেই জন্যই অয়েলার ক্রিটিক্যাল লোডের অবতারণা হয়েছিল। ঠিক আছে, সো এই দুটো ঘটনার কম্বিনেশনে আমরা দেখলাম যে আপাতত যখনই আমার 1500 মিলিমিটার অতিক্রম হয়ে যাচ্ছে, অর্থাৎ 1.5 মিটার কলামের লেন্থ অতিক্রম হয়ে যাচ্ছে ফর দিস পার্টিকুলার কলাম, আই রিপিট ফর দিস পার্টিকুলার সেকশন, এই যে সেকশনটা নিয়ে আলোচনা করছি তার জন্য, তার নিরিখে এই ভ্যালুটা আমরা পেয়েছি। অন্য কোনো সেকশনের জন্য এটা ভ্যালিড হবে না, তার জন্য আমাদের আলাদা করে অঙ্ক করে দেখতে হবে কোনটা দাঁড়াচ্ছে। তো তার জন্য আমাদের স্কোয়াশিং আর বাকলিং এর একটা টেন্টেটিভ রিপ্রেজেন্টেশন আমরা বানালাম। এবারে তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে 1500 মিলিমিটারের পর থেকে ও বাকলিং এর দিকে শিফট করতে শুরু করেছে, বাট এক্স্যাক্টলি কোন লেন্থে গিয়ে স্কোয়াশিং আর বাকলিং হওয়ার দুটো মোডেই ফেল করার ইকুয়াল পসিবিলিটি আছে? স্যার এবার আমার সেই 1500 লেন্থটাকে বার করব। এভারেজ, বাহ খুব সুন্দর। যখন FCR উইল বি ইকুয়াল টু FY, the length for which or the at which করি at which failure mode changes from squashing to buckling, ঠিক আছে? যে লেন্থে আমার ফেলিয়ার মোডটা স্কোয়াশিং থেকে বাকলিং এ চেঞ্জ করবে। তুমি অ্যাভারেজ নেবে কিভাবে, কথাটা বললে বাবু? না স্যার এভারেজ হবে না, মানে একটা মান হবে স্যার 5 মিটার এটা হলে হবে না? 5 মিটার সেটা দেখা যাক বার করে কত আসে। FCR ইজ ইকুয়ালস টু FY, এইটা আমার হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে সেই লিমিটিং কন্ডিশন যে সময় আমার স্কোয়াশিং থেকে বাকলিং এ হচ্ছে, অর্থাৎ ক্রিটিক্যাল বাকলিং এর জন্য 250 ডেভেলপ করে গেছে স্ট্রেস, আর ইল্ড স্ট্রেস তো 250 ছিলই। সো এই দুটোর জন্য সো কি হবে? সো FCR এর ভ্যালু কত? পাই স্কোয়ার E আপন ল্যামডা স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 250 MPa। সো ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ইন্টু E divided by 250, that is equals to 3.14 square into 2 into 10 to the power 5 divided by 250. Okay, কত আছে? So lambda, that implies lambda is equals to কত আসতে চাই? কত আসতে চাই বলো? 88.82। ওকে, 88.82। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু 88.82 আসতে চাই এই ঘটনার ক্ষেত্রে। আই রিপিট, এটা কিন্তু ISWB 150 এর জন্য আমরা আলোচনা করছি, ঠিক আছে? অন্য কোনো সেকশনের জন্য এটা নিয়ে আলোচনা হচ্ছে না আপাতত। সো ল্যামডার ভ্যালু এটা। সো আমরা কি বলেছি যে তাহলে তার করেসপন্ডিং লেন্থটা বার করব, আমাদের টার্গেট হচ্ছে লেন্থ বার করা। সো হাউ টু ক্যালকুলেট দ্য লেন্থ? সো L by L effective,
বাই আর, আর এখানে কত 88.82, সো এল এফেক্টিভ ইজ ইকুয়ালস টু 88.82 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 20.9 মিলিমিটার, আর মিনিমাম এখানে মিনিমাম হচ্ছে, সো কত আছে বলো এল এফেক্টিভ কত, এখানে এল ইজ ইকুয়ালস টু এল এফেক্টিভ যেহেতু পিন ডেন্ট, 18.56.18। স্যার আমার এলো 1856.33। থ্যাংক ইউ। সো 1856 হোয়াট এভার, 1856 মিলিমিটার আপাতত আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। সো মিলিমিটার, ইউনিট মিলিমিটার, দ্যাট ইমপ্লাইজ হোয়াট 1.856 মিটার, লিখতে পারি 1.856 মিটার। সো 1.856 মিটার মানে হচ্ছে আমরা এখানে 500 ইন্টারভাল নিয়ে নিয়ে করেছিলাম, সো 1000, 1500, 2000, সো 2000 এর জাস্ট আগে এরকম একটা রেঞ্জে গিয়ে কিন্তু 1800 যখন হবে তখন কলামটা বাকলিং এও ফেল করার যতটা চান্স, স্কোয়াশিং এও ফেল করার সেম চান্স, ঠিক আছে। সো দিস ইজ দ্য কেস। এবারে আমরা গোটা জিনিসটাকে একটু গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, সিম্পল গ্রাফিক্যালি যদি একবার রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এইরকম একটা, সরি, এইরকম একটা ইকুয়েশন আসে, যেখানে এইদিকে আমরা লিখবো হচ্ছে ল্যামডা এন্ড এইদিকে থাকবে এফ, দ্যাট ইজ দ্য স্ট্রেসড ডেভেলপ। এইখানে যে আলোচনাটা নিয়ে হলো সেটা হচ্ছে আপ টু দিস লেন্থ, দ্যাট ইজ ল্যামডা ইজ ইকুয়ালস টু 88.82, ঠিক আছে। সো দিস ইজ মাই 88 সামথিং লাইক দ্যাট, এখানে 0, সো 0 থেকে ল্যামডা 88.82 এই জোন অবধি এই ভ্যালুটা আমার কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এই মোডে আমার স্কোয়াশিং ফেলিয়ার হয়েছে, আর স্কোয়াশিং মোডে আমার ম্যাক্সিমাম বাকলিং, ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ কত 250 ওপর নিচে ফ্লাকচুয়েশনের কোনো জায়গাই নেই, কারণ মেটেরিয়ালটা স্টিল আমি ফিক্স করে দিয়েছি, সেকশন প্রপার্টি ফিক্সড, ঠিক আছে। তো 250 এমপিএ হচ্ছে এখানে আমার স্ট্রেস। সো স্কোয়াশিং মোডে আমার ফেলিয়ার ইল্ড স্ট্রেস কত, ফেলিয়ার স্ট্রেস কত 250, সো দিস ইজ মাই 250, ঠিক আছে। দেয়ার আফটার কি হচ্ছে না, যখনই 88 পয়েন্ট সামথিং ক্রস করে গেল তখনই ওর স্ট্রেসড ভ্যালু দুম করে ফল করতে থাকলো। এবার এখন ভ্যালুগুলোর যে টেবিলটা সেটা অবজার্ভ করো, যত আমার 2000 মিটারে গেছে যখনই, ঠিক আছে, 2000 মিলিমিটার যখনই আমার স্ট্রেস ভ্যালু এক্সিড করে গেছে তখনই ভ্যালুটা 250 থেকে 215.35 হয়ে গেছে, ফল করেছে। যখন লেন্থ আরো বাড়িয়েছি, আড়াই মিটার করে গেছি, তখন 250, এটা 137 হয়ে গেছে, মানে অলমোস্ট 50% রিডিউস করে গেছে। মানে মেটেরিয়ালের 250 এমপিএ পর্যন্ত স্ট্রেস নেওয়ার ক্ষমতা রিয়ালিটিতে আছে, কিন্তু কলামটার বিকজ অফ সার্টেন জিওমেট্রি অ্যান্ড বাকলিং টেন্ডেন্সিজ এর ক্যাপাসিটি অ্যাকচুয়ালি যা এর ক্ষমতা ছিল তার 50% হয়ে গেছে, 137.81, অ্যারাউন্ড 50% বা 45% এর উপরে। এবং যখন এটা 3 মিটার এক্সিড করে গেছে বা 3 মিটারের কাছাকাছি আছে, তখন মেটেরিয়াল 250, মানে ও স্কোয়াশ করলে কিন্তু 250 অব্দি যেতে পারতো, কিন্তু ও 95তেই ফেল করে গেছে, তার মানে 2.5 গুণ রিডিউস করে গেছে। তার মানে আমি বেসিক্যালি কি করছি, যত আমি লেন্থ বাড়াচ্ছি মেটেরিয়ালের 250 এমপিএ পর্যন্ত ক্যাপাসিটি থাকা সত্ত্বেও ও বাকল করে যাওয়ার জন্য সেই লোডটাকে বিয়ার করতে পারছে না, অত অব্দি নিজের ক্যাপাসিটিটাকে রিচ করতে পারছে না বিকজ অফ দ্য বাকলিং। ওকে, দিস ইজ হোয়াট হ্যাপেনিং। সো এবং এটা র্যাপিডলি ফল করছে যত আমি এগোচ্ছি, সো সেই জন্য এটা র্যাপিডলি ফল করছে, ঠিক আছে, লাইক দিস, এই প্রোফাইলে। এবারে ইন রিয়ালিটি আমরা যখন এই যে ভ্যালুগুলো নিয়ে আলোচনা করছি, তখন এফসিআর যেটা আমরা একটু আগে পেলাম, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, এই যে ভ্যালুটা আমরা পেলাম, এখানে একটা ছোট্ট জেনারেলাইজেশন করা যাক। জেনারেলাইজেশন করার অর্থ হচ্ছে একটা অনুপাতের আকারে প্রকাশ করব, ঠিক আছে, জাস্ট ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, আর কিছুই না, ম্যানিপুলেশন ম্যাথমেটিক্যাল। কি করব না, এফ ওয়াই ডিভাইডেড বাই এফ সিআর, এই যে আমরা একটু আগে আলোচনা করলাম না যে 250 তো আমার ফিক্সড ভ্যালু, 250 এমপিএ নিয়ে তো আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মেটেরিয়ালটা স্টিল যেহেতু,
কিন্তু এর বাকলিং স্ট্রেসটা গ্র্যাজুয়ালি ভ্যারি করতে করতে থাকছে। এবার তো আমি একটা আনুপাতিক রেশিও বার করার চেষ্টা করবো যে আমার ইল্ড স্ট্রেসের তুলনায় বাকলিং স্ট্রেসটা কত গুণ বেশি বা কম, এর একটা আনুপাতিক হার আমি বার করার চেষ্টা করছি, আর কিছুই না। সো সো fy by fcr যদি আমি বার করি, দেন আই উইল গেট হোয়াট? সো fy divided by lambda square divided by fy lambda square divided by pi square e, আমি এরকম একটা শর্ত পাবো, ঠিক আছে? ওকে, নাও আমি এই জিনিসটাকে আন্ডার রুট করে দিই। দ্যাট ইমপ্লাইজ আন্ডার রুট অফ fy by fcr, এটা যদি করি তাহলে আমি কি পাবো? আমি বেসিক্যালি পাবো fy lambda square divided by pi square e। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা কি পেতে পারি? সেটা হচ্ছে 1 pi fy by e into lambda। ওকে, তুমি যদি ল্যামডা বলতে না পছন্দ করো, তুমি বলতে পারো fy by e into 1 pi into 1 kl upon r। ওকে, সো তুমি ল্যামডাটাকে kl by r ও বলতে পারো। দ্যাট ইজ বেসিক্যালি স্লেন্ডারনেস রেশিও, নাথিং এলস। সো আমরা এই বিষয়টাকে, এই গোটা জিনিসটাকে আন্ডার রুট fy by fcr, এই জিনিসটার আর একটা নতুন নামকরণ করব। এই নামকরণটা কি হবে? ল্যামডা বার। সো এতক্ষণ অব্দি আমরা আলোচনা করেছি ল্যামডা নিয়ে। ল্যামডা ইজ নাথিং বাট স্লেন্ডারনেস রেশিও which is kl by r. Now we derive another parameter which is lambda bar. Lambda bar is nothing but under root fy upon fcr, ঠিক আছে? অর্থাৎ ইল্ড স্ট্রেস বাকলিং স্ট্রেসের কত গুণ বড় বা কত গুণ ছোট। তো আমি এই যে আলোচনাটা হলো তার রেসপেক্টে কি এটা বলতে পারি যে fy যখন fcr এর থেকে ছোট হবে, fy যখন fcr এর থেকে ছোট হবে, that implies lambda bar is less than 1, এটা কি আমি বলতে পারি? এটা কি আমি বলতে পারি না পারি না? হুম, বলো, এটা কি বলা যায়? হ্যাঁ স্যার, বলা যায়। এটার অর্থ এটা বলা যায় yielding governs the failure। yielding governs the failure বলা যায়? যখন fcr এর ভ্যালু fy এর থেকে বেশি ছিল তখন কি হচ্ছিল? স্কোয়াশিং হচ্ছিল। তো স্কোয়াশিং মানে কি? yielding of the fibers because of the compressive load। তখন কম হচ্ছিল, ইয়ে হচ্ছিল, তখন কি হবে? বেশি হচ্ছিল, তখন কি হলো? বাকলিং হয়ে গেল, তাই না? তো এই সিস্টেম থেকে আমরা কি দেখেছিলাম? তো fy যখন fcr এর থেকে ছোট ছিল, fy যখন fcr এর থেকে ছোট ছিল, দ্যাট ইজ সেই কেসটা মনে করো যখন আমার 1 মিটার এবং 1.5 মিটারের এগেনস্টে যখন আমরা আলোচনাটা করছিলাম। 1 মিটারের এগেনস্টে fcr এর ভ্যালু কত ছিল? 861। আর 1.5 মিটারের এগেনস্টে কত ছিল? 382। এই দুটো ক্ষেত্রেই fy এর ভ্যালু কত? 250 আর 250। ওকে, সো এই মোডটাকে আমি কি বলেছিলাম? স্কোয়াশিং বলেছিলাম। তো স্কোয়াশিং বলেছিলাম। তো তো এই স্কোয়াশিং মোডে কি হয়েছিল? ইল্ডিং অফ দ্য ফাইবার বিকজ অফ দ্য কম্প্রেসিভ লোড। হেন্স আমি কি বলবো? যে ল্যামডা বার যখন 1 এর থেকে ছোট তখন ইল্ডিং হচ্ছে এবং ইল্ডিং গভর্নস দ্য ফেলিয়ার। সিমিলারলি যখন
lambda bar greater than 1, that is যদি fy is greater than fcr হয়, that implies what? Buckling governs the failure. যখন fy fcr এর থেকে বড় হবে তখন কি হবে? Buckling governs the failure. ঠিক আছে, বলো কোনো বক্তব্য? হ্যাঁ স্যার। নাও এই একটু আগে যে আমরা কার্ভটা বানালাম, যে এই টাইপের কার্ভটা বানালাম, ওকে, সো এইখানে আমরা কি দিয়েছিলাম? এখানে আমরা স্লেন্ডারনেস রেশিও প্লট করেছিলাম আর এখানে আমরা এফ প্লট করেছিলাম, দ্যাট ইজ দ্য স্ট্রেস ডেভেলপড। ঠিক আছে, তো টিপিক্যালি আমরা এই পরবর্তীকালে যখন আলোচনাগুলো করা হবে আমাদের কোডের রেসপেক্টে, তখন সেখানে কোড কি করেছে না, কোড আমরা এই যে ল্যামডা বার বলে আর একটা নতুন শব্দ বানিয়েছে, সেখানে আমার এই ল্যামডাটাকে রিপ্লেস করে ল্যামডা বার রেখে দিয়েছে। তাহলে ল্যামডাটাকে রিপ্লেস করে ল্যামডা বার রেখে দিয়ে ফলে কি হয়েছে না, এই কার্ভ গুলোকে বলা হয়, আগে জেনে নাও, সেটা হচ্ছে কলাম কার্ভ। ঠিক আছে, এইগুলোকে বলা হয় কলাম কার্ভস, কলাম কার্ভস। ঠিক আছে, তো মোস্ট কলাম কার্ভস, মোস্ট কলাম কার্ভস are plotted with respect to lambda bar, that is generalized slenderness ratio, oh sorry, slenderness, generalized slenderness। ঠিক আছে, সো ল্যামডা কে বলা হচ্ছিল স্লেন্ডারনেস রেশিও, এটা হচ্ছে ল্যামডা বার হচ্ছে জেনারেলাইজড স্লেন্ডারনেস রেশিও। ঠিক আছে, নাও চলো এবারে দেখা যাক কি বলছে। ঠিক, নাও দুটো ঘটনা যেটা টেনশনের সঙ্গে কম্প্রেশনের পার্থক্যের মধ্যে রয়েছে। প্রথম ঘটনা, এক নম্বর কি না, প্রথম ঘটনা বলছে টেনশন আর কম্প্রেশন দুটো ফোর্সই হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, ওকে, এবং সেই জন্য এরা অ্যাপিয়ার টু বি সিমিলার। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যখন এই টেনশন মেম্বারে আমরা বোল্ট ইন্ট্রোডিউস করি, তখন সেই বোল্টের সারাউন্ডিং এরিয়াতে মেটেরিয়ালের মধ্যে একটা যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন থাকে, সেই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ক্রিটিক্যাল হয়। ঠিক আছে, সেই জন্য বোল্ট হোলের একটা যথেষ্ট ইম্প্যাক্ট থাকে, ওকে, ইম্প্যাক্ট থাকে ইন দ্য ম্যাটেরিয়াল, ইন দ্য মেম্বার ইটসেলফ। বাট ইন কেস অফ কম্প্রেশন মেম্বার্স, সেখানে বোল্ট হোলটা কি হয় না, নর্মালি তুমি যদি ভাবো যে একটা মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়ালের মধ্যে একটা হোল রয়েছে এবং তুমি মেটেরিয়ালটাকে টানছো, তাহলে কি হবে? আলটিমেটলি হোলটা বাড়তে থাকবে, বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই না? এমনি করে বাড়তে থাকে। বাট এই মেটেরিয়ালটা যখন তুমি কম্প্রেশনে এই বোল্টটাকে ইউজ করো, এই তাহলে এই যে হোলগুলো রয়েছে, এই বোল্ট হোলের মধ্যে তো অ্যাকচুয়ালি বোল্টও ইনসার্টেড আছে এবং তারপরে যদি তুমি এই মেম্বারটার মধ্যে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? তখন এই যে ভেতরে থাকা বোল্ট গুলো আর এই হোলগুলোর মধ্যে যে গ্যাপিংটা রয়েছে, সেটা গ্র্যাজুয়ালি কি হবে? মিট আপ হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং অ্যাট দ্য সেম টাইম দ্য বোল্ট উইল বি বিহেভিং অ্যাজ ইফ ইট ইজ আ পার্ট অফ দ্য মেটেরিয়াল হোয়েন দ্য এন্টায়ার মেম্বার ইজ আন্ডার দ্য কম্প্রেসিভ লোড। অর্থাৎ বোল্টও একটা এই হোলের মধ্যে গর্তটাকে পূরণ করে একটা মেম্বারের মেটেরিয়াল হিসেবে বিহেভ করার চেষ্টা করবে যখন এই মেম্বারটা কম্প্রেসিভ লোডিং এর এগেনস্টে থাকবে। সেই জন্য এই যে বোল্ট হোলের ব্যাপারটা, সেটা ক্রুশিয়াল, সেটা শুধুমাত্র টেনসাইল লোডের জন্য, নট অ্যাজ কম্পেয়ার টু দ্য টেনসাইল মেম্বার। ইট ইজ দ্যাট মাচ অফ প্রাইমারি ইম্পর্টেন্স ইন কেস অফ কম্প্রেশন মেম্বার্স। মানে কম্প্রেশন মেম্বারের মতন কম্প্রেশন মেম্বারে এটা টেনশন মেম্বারের মতো অতটা গুরুত্বপূর্ণ নয়। দ্যাট ইজ দ্য রিডাকশন অফ দ্য বোল্ট হোল। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট।
তো এবারে এখানে আমরা ফেলিয়ার ডিউ টু স্কোয়াশিং ইত্যাদি নিয়ে আলোচনা করেছি, বাট এখানে কম্প্রেশন মেম্বারের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে প্রেজেন্স অফ ইনিশিয়াল আউট অফ প্লাম্বনেস অ্যান্ড ইমপারফেকশন। সেটা কি বিষয় না, ল্যাক অফ ফিট বলে একটা ঘটনা হয়। তাছাড়া ল্যাক অফ ফিট বলে একটা ঘটনা হয়। তাছাড়া যে কোনো মেম্বার যখন আমরা কাস্ট করি স্টিলের, তখন এটা কোয়াইট অবভিয়াস যে সম্পূর্ণভাবে আমরা যে বলি এই দুটো নোডের মধ্যে মেম্বারকে যুক্ত করে দিলাম, সহজে এসে ফিট করে গেল, ইট ইজ নট পসিবল অলওয়েজ। ঠিক আছে, অর্থাৎ কি, এই যে দুটো নোড এ অ্যান্ড বি, এই দুটো নোডের মধ্যে যখন আমরা কোনো মেম্বারকে ফিট করব, তখন এই মেম্বারটা হয় কয়েক মিলিমিটার ছোট, নইলে কয়েক মিলিমিটার বড় হবে, এবং যেটাকে আমরা টেনে হিঁচড়ে মেম্বার টু নোড পয়েন্ট টু পয়েন্ট ফিট করার চেষ্টা করি। এটা কোয়াইট অবভিয়াস ইন সাইট, এটা এমন কিছু মানে ইয়ে নয়, এটা হওয়াটাও স্বাভাবিক। এবং তাছাড়াও কি হবে না, তাছাড়াও আরেকটা ঘটনা ঘটে যে অনেক সময় মেম্বার হওয়ার কথা ছিল পিওর স্ট্রেট, বাট অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হয়তো সামান্য স্লাইট কার্ভেচার, যেটা হয়তো তুমি চোখে খুব ভালো করে অবজার্ভ করলেও বুঝতে পারবে কিনা সন্দেহ। তো সেই রকম ঘটনা ঘটে থাকে। তো সেই রকম ঘটনা যদি বাস্তবে ঘটে থাকে, তাহলে সেই রকম মেম্বারে যখন আমার টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হয়, যেমনটা এখানে এই যে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সো টেনসাইল ফোর্স অ্যাপ্লিকেশন হওয়ার জন্য কি হচ্ছে না, এই মেম্বারটা বেসিক্যালি যে কার্ভ ওয়েতে আছে না, কিছুটা ডিফ্লেক্টেড প্রোফাইলে রয়েছে, যেটা হয়তো সামান্য, অত্যন্ত সামান্য, সেই এই ডিফ্লেকশনের ইফেক্টটা, এই আউট অফ প্লাম্বনেস অর্থাৎ স্ট্রেট না হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি মেম্বারটা স্ট্রেট হয়ে যাওয়ার চেষ্টা করে বিকজ অফ অ্যাপ্লিকেশন অফ টেনসাইল ফোর্সেস। বাট ইন রিয়ালিটি যদি এই মেম্বারে টেনসাইল ফোর্সের জায়গায় কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে ইনিশিয়ালি মেম্বারটা স্ট্রেট থাকা আদর্শগত কারণে দরকার ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি মেম্বারটা কিছুটা বাঁকা পেয়েছি এবং এই মেম্বারটার উপর কম্প্রেশন ফোর্স পড়েছে, তাহলে কি হচ্ছে, মেম্বারটার মধ্যে কম্প্রেসিভ ফোর্স পেলে মেম্বারের মধ্যে বাকলিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং বিকজ অফ দ্যাট টেন্ডেন্সি মেম্বার আন্ডারগোজ সিভিয়ার বাকলিং। সো কিছুটা বাঁক তো আগেই ছিল, তার উপর কম্প্রেসিভ লোড পড়েছে, সো কম্প্রেসিভ লোড পড়ার জন্য সেই বাঁকটা আরো বেড়ে আরো বেশি পরিমাণে বাকলিং হয়ে গেছে। সো কম্প্রেশন মেম্বার আর টেনশন মেম্বারে মূলত তিনটে পার্থক্য লোড ক্যারিং নেচার রিলেটেড। প্রথম হচ্ছে যে বোল্ট হোলের যে ব্যাপারটা হয়েছিল, সেই বোল্ট হোলের ব্যাপারটা কম্প্রেশন মেম্বারের জন্য অতটা প্রমিনেন্ট নয়, বিকজ বোল্ট গুলো কম্প্রেশন মেম্বারের ভেতরে ফিল্ড মেটেরিয়াল হিসেবে অ্যাক্ট করার চেষ্টা করবে। সেকেন্ড পয়েন্ট, আউট অফ প্লাম্বনেস অ্যান্ড ইমপারফেকশন, এইটা আমাদের কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে মারাত্মক ইস্যু ধারণ করে, যেটা টেনশন মেম্বারের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। সেই জন্য আমি প্রথম দিকে একবার বলেছিলাম, যখন আমরা স্লেন্ডারনেসের টেবিলটা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে KLY/R টেনশন মেম্বারের ক্ষেত্রে 350-400 এরকম রেঞ্জে রাখা হলেও, এই ক্ষেত্রে কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে KLY/R কিন্তু একবারে স্ট্রিক্ট 180, মানে আমরা এখানে মেম্বারের বাকলিং রিলেটেড বিষয়গুলো নিয়ে কম্পারেটিভলি বেশি সচেতন থাকবো। নাও এবারে অমিতের প্রশ্নের প্রসঙ্গ ধরে, সে বাকলিং কি ফেনোমেনা অনেকটাই ডিসকাস করেছি, ডেরিভেশন গুলো যাওয়া এই কোর্সে সম্ভব নয়। তো কি হচ্ছে না, টু টাইপের বাকলিং ইজ পসিবল normally. So what are the two types? Number one is major axis buckling and minor axis buckling. So buckling around Z axis, buckling around Y axis. এখানে যদি আমরা ব্যাপারটাকে দেখি এখানে ছবি অনুযায়ী, তাহলে এটা হচ্ছে আমার Z axis, ওকে। সো আমার Z axis বরাবর যদি আমার এখানে বাকলিং হয়, এটা আমার একটা ক্রিটিক্যাল ডায়াগ্রাম, এন্ড এখানে along the y axis এইখানে যেভাবে মেকেছে, ঠিক আছে, এইখানে যেভাবে মেকেছে সেই বাঁকার যে আমার অ্যাক্সিস, সেটা হচ্ছে along the y axis বাকলিং। ওকে, আমি এইটা 3D তে যদি দেখার চেষ্টা করি, সো 3D তে এই একটা জয়েস্ট বিম রয়েছে। সো এই যে জয়েস্ট বিমটা যে বেঁকেছে আমার, এই ফার্স্ট কেস, এটা কেস নাম্বার 1, এটা কেস নাম্বার 2। সো ফার্স্ট কেসে যে আমার যেভাবে বেঁকেছে, সেই বাঁকার অ্যাক্সিসটা যদি আমি স্পেসিফাই করি লাইক দিস, ওকে। সো এই বরাবর আমার বেঁকেছে, অর্থাৎ এই অ্যাক্সিসটা এই লাইন বরাবর এইখানে আসবে, অর্থাৎ এটা কি আমার, এটা মাইনর অ্যাক্সিস বরাবর বেঁকেছে। সিমিলারলি এই যে বিমটা রয়েছে, দ্যাট ইজ কেস 2, এই কেস 2 এর যে বিমটা বেঁকেছে, সেই কেস 2 এর বিমটা আমার বেঁকেছে হচ্ছে along this particular axis. So along this particular axis মানে আমি এইখানে যদি দেখাই, along this axis, that is my Z axis. So this is called major axis buckling, and this is called minor axis buckling. ঠিক আছে। সো সিমিলারলি যদি এইটার ক্ষেত্রে তোমরা আরেকবার দেখো, এই পয়েন্টে
সো এই কেসটা, লাস্টের কেসটা, সো এইখানে যেভাবে বেঁকেছে সেটা হচ্ছে তোমার along this direction. So along this direction মানে হচ্ছে along this direction, along this direction মানে হলো এটা হচ্ছে আমার মেজর অ্যাক্সিস বাকলিং, মেজর অ্যাক্সিস এর এগেনস্টে বেঁকেছে। অ্যান্ড এই ফাইনাল পয়েন্টটা যদি দেখি, সো এটা along this direction বেঁকেছে। সো সো এটা হচ্ছে আমার মাইনর অ্যাক্সিস বাকলিং খেয়েছে, এটা মাইনর অ্যাক্সিস বাকলিং। ওকে, সো দিস ইজ দ্য টু মোডস অফ বাকলিং আর পসিবল। সো প্রথমে আমরা যে অঙ্কটা আজকে করেছি সেখানে আমি ডাইরেক্টলি তোমাদের প্রেসক্রাইব করে দিয়েছিলাম যে আর মিনিমামের, স্পেসিফাই করে দিয়েছিলাম আর মিনিমামের ভ্যালুটা। সো আর মিনিমাম অ্যাকচুয়ালি যখনই বলা আছে তখন আমাদের কাছে দুটো অ্যাক্সিসের রেসপেক্টেই গিভেন থাকবে ডেটা, আর এক্স এর ভ্যালু বলে দেওয়া থাকবে আর ওয়াই এর ভ্যালুও বলে দেওয়া থাকবে। সো এদের মধ্যে আমাকে চুজ করতে হবে উইচ ওয়ান ইজ কামিং আউট টু বি মিনিমাম। সো মিনিমাম যেটা হবে সেই বরাবর আমার বাকলিং হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার এটাই মেন ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স ছিল, যে যে বরাবর মেজর অ্যাক্সিস এক্সিস্ট করছে সেই বরাবর মেটেরিয়াল মেম্বারের স্ট্রেংথ এগেনস্ট ফ্লেক্সুরাল বাকলিং উইল বি দ্য হাইয়েস্ট। সো সেই বরাবর ওর যদি হাইয়েস্ট স্টিফনেস থাকে, হাইয়েস্ট স্ট্রেংথ থাকে, তাহলে ওই বরাবরও বাঁকতে চাইবে না সহজে। তোমাকে কাবু করার সব থেকে সহজ উপায় কি? তোমার দুর্বল পয়েন্টে হিট করা। সো যদি তোমার দুর্বল জায়গাতে তোমায় হিট করা হয় তাহলে তুমি সহজে বাঁকবে, বা যদি তুমি কোনোদিন বাঁকো তাহলে তোমার সেই জায়গা বরাবর তুমি ফেল করবে যেটা হচ্ছে তোমার সব থেকে উইক পয়েন্ট। লাইকওয়াইজ এই মেম্বারের স্ট্রং পয়েন্ট হচ্ছে তার মেজর অ্যাক্সিস। সো মেজর অ্যাক্সিস বরাবর ওর বাঁকার চান্স খুব কমের দিকে অ্যাজ কম্পেয়ার টু দ্য মাইনর অ্যাক্সিস বাকলিং। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা টুকটাক করেছি। এবারে আমরা জেনারেলাইজড স্লেন্ডারনেস নিয়েও আলোচনা করেছি। নাও এবারে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কার্ভ পাওয়ার কথা কি রকম ছিল, আমাদের কার্ভটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল এরকম নেচারের। বাট ইন রিয়ালিটিতে যখন আমরা এক্সপেরিমেন্ট করতে থাকলাম তখন আমরা দেখতে পেলাম যে এই কার্ভটা অ্যাকচুয়ালি এরকম পাওয়া উচিত থাকলেও আমরা এমনি পাই না, কিছুটা ভায়োলেশন হয়। কিরকম ভায়োলেশন হয়? সো আইডিয়াল ভার্সেস রিয়েল কালাম। সো থিওরিটিক্যালি যে আমরা কার্ভের নেচারটা সেটা আমরা দেখলাম, থিওরিটিক্যালি আমরা কিরকম পাওয়ার কথা ছিল, এরকম পাওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি আমরা কিরকম পাচ্ছি এবার সেদিকে নজর দিই। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার যেটা কথা, ওকে, দিস ইজ মাই অ্যাকচুয়াল কার্ভ, বাট ইন রিয়ালিটিতে আমরা পাচ্ছি কি এরকম অথবা এরকম। ঠিক আছে, এবার যে এইখানে যে রেজাল্টের যে ডাইভারজেন্স, মানে অ্যাকচুয়াল কার্ভ থেকে যে আমার ভায়োলেশনটা হচ্ছে, সেই ভায়োলেশনটার মানে কি, ভায়োলেশনটা কেন হচ্ছে? ভায়োলেশনটা হচ্ছে বেসিক্যালি দুটো কারণের জন্য। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনিশিয়াল আউট অফ স্ট্রেটনেস, অর্থাৎ আউট অফ প্লাম্পনেস, অর্থাৎ জিনিসটা আমার থাকার কথা তো ছিল সোজা, কিন্তু আমি কিছুটা ল্যাক অফ ফিট প্রবলেম পাচ্ছি, নইলে কিছুটা ডিফ্লেক্টেড শেপের জিনিস পাচ্ছি। তো সেই ডিফ্লেক্টেড শেপের জিনিস অথবা ল্যাক অফ ফিট প্রবলেম, এই সমস্ত কারণগুলোর জন্য মেটেরিয়ালটাকে আমাকে স্ট্রেস দিয়ে ঠিকঠাক করতে হচ্ছে, যেটা কম্প্রেশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে তাৎপর্য রাখে। এটা আমরা দেখলাম। সেকেন্ড পয়েন্ট কি? রেসিডুয়াল স্ট্রেস। রেসিডুয়াল স্ট্রেস কথাটার মানে কি না, স্টিল নিয়ে যখনই আমরা কাজ করব তখনই স্টিল মেটেরিয়ালের ফ্লেম কাটিং, হট রোলিং, কোল্ড প্রেসিং ইত্যাদি হাজার একটা, বা ওয়েল্ডিং এর সময় প্রি হিটিং, পোস্ট হিটিং, ওয়েল্ডিং ইত্যাদি হাজার একটা প্রসেসের থ্রু দিয়ে স্টিলকে প্রসেস করা হয়। সো তার জন্য স্টিলের মধ্যে কিছু পরিমাণ কি বলবো স্ট্রেস ইনডিউসড হয়েই থাকে প্রায়র টু ইভেন অ্যাপ্লিকেশন অফ লোড পড়ার আগেই স্ট্রাকচারের মধ্যে ওর মধ্যে কিছু পরিমাণে ডিউ টু প্রসেসিং কিছু পরিমাণে স্ট্রেস তৈরি হয়েই থাকে। সো বিকজ অফ দিস টু রিজন এই মেম্বারটা স্টিলের যে আইডিয়াল কলাম আর রিয়েল কলামের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা টিপিক্যালি ডিজাইন করে থাকি স্টিল কলাম অ্যাজ পার আইএস 800/2007। ঠিক আছে, তো আইএস 800/2007-এ ওকে, সো অ্যাজ পার আইএস 800/2007, ওকে, অ্যাজ পার আইএস 800/2007 ক্লজ নাম্বার 7.1.2.1, এইখানে আমাদের
কোডে কিভাবে ডিজাইন করা হবে সেই বিষয়ে আলোচনা করা আছে। তো কোডে কি বলেছে, কোডে বলেছে যে আমার কম্প্রেসিভ মেম্বারে যে ডিজাইন স্ট্রেংথ থাকবে দ্যাট ইজ এফসিডি, ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ, ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ অফ মেম্বার উইল বি fy upon gamma 0, again I repeat, যখনই fy থাকে ওর সঙ্গে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর গামা নট থাকলো, into chi. Okay, this symbol is called chi. ठीक है, so fcd will be chi into fy upon gamma m naught. So chi is what? Chi হচ্ছে stress reduction factor, stress reduction factor, stress reduction factor. ঠিক আছে, কি কি কারণে স্ট্রেস রিডাকশন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, রেসিডুয়াল স্ট্রেসের অথবা আউট অফ প্লাম লাইন স্ট্রেটনেস এর প্রবলেম, এই সমস্ত কারণগুলো রয়েছে। সো এবারে এই কাই কিভাবে আমরা বার করব? সো কাই কে ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে একটা প্রসিজিওর বলা হয়েছে। সো হোয়াট ইজ দ্যাট প্রসিজিওর? সো কাই ইজ বেসিক্যালি 1 upon phi plus under root phi square minus lambda bar square. By now we know what is lambda bar, that is generalized slenderness. ঠিক আছে, generalized slenderness মানে কি? This is basically under root fy upon fcr, তাই তো? এটাকে কোডে বলছে fcc, both cases they are same, ঠিক আছে? So lambda bar আমরা জানি। Now what is phi then? The phi সম্পর্কে বলা হচ্ছে the phi is equals to 0.5 into 1 plus alpha into lambda bar minus 0.2 plus lambda bar square. Okay, so this is the definition of phi. তার মানে প্রথমে আমরা যাত্রা শুরু করব, এফসিডি পাওয়ার জন্য যাত্রা শুরু করব। তো প্রথমে এফসিডি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে কাইকে, কাইকে পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে ল্যামডা বার এবং ফাই, এই দুই ভদ্রলোককে, এবং এই ফাইকে পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আবার আলফা বলে আরেকটা নতুন ভদ্রলোককে। এই আলফাকে বলা হয় ইমপারফেকশন ফ্যাক্টর, ইমপারফেকশন ফ্যাক্টর। ওকে, ইমপারফেকশন ফ্যাক্টর, এটা দেওয়া আছে আইএস কোডের টেবিল নাম্বার 7, টেবিল নাম্বার 7। ওকে, সো এই গোটা জিনিসটাকে তাহলে আমি যদি সহজভাবে বলার চেষ্টা করি যে আমরা চাইছি এফসিডি, দ্যাট ইজ দ্য ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ, দ্যাট ইজ ইকুয়ালস টু fy বাই গামা m নট ডিভাইডেড বাই phi প্লাস আন্ডার রুট phi স্কোয়ার মাইনাস ল্যামডা বার স্কোয়ার। ওকে, এইটাই হচ্ছে আমাদের মেন চাহিদা, which is basically chi into fy by gamma m naught. গোটা ওকে, হ্যাঁ, ভিজিবল তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো গোটা ব্যাপারটাই এবারে গুলিয়ে না যায় যাতে, which is ultimately should be less than fy upon gamma m naught. সো গোটা ব্যাপারটাই আমরা গুলিয়ে না যায় যাতে, সেই জন্য একটা অঙ্কের থ্রু দিয়ে গোটা ব্যাপারটা ইলাস্ট্রেশন করার চেষ্টা করব। ঠিক আছে, চলো লেট আস স্টার্ট। ওকে, নাও সো কলাম বাকলিং কার্ভ। তো এবার আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কলাম বাকলিং কার্ভে যে যে ছবিটা আমরা অ্যাকচুয়ালি ডিরাইভ করলাম আজকে শুরুর দিকে, তো সেই ছবিটা বাস্তবের সঙ্গে কিছুটা ভায়োলেটেড হয়েছে, এবং তা কি কি কারণে ভায়োলেটেড হয়েছে সেটা আমরা দেখেছি। তো এবারে কোড কি প্রেসক্রাইব করেছে, যে কোড বলেছে যে কলাম বাকলিং কার্ভটা কি কি রকমের হতে পারে। সো কোড বেসিক্যালি স্পেসিফাই করে দিয়েছে যে 4টে টাইপের পসিবিলিটি ইজ দেয়ার। সো কলাম বাকলিং কার্ভ আদর্শ থেকে ভায়োলেট করে এটা 4টে ডিফারেন্ট শেপ নিতে পারে, এবং সেইগুলো কি কি, এ বি সি ডি 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে। সো এই এ বি সি ডি হচ্ছে বেসিক্যালি বাকলিং ক্লাস। ওকে, সো বাকলিং ক্লাস কিসের উপর ভিত্তি করে? এ বি সি ডি, এই 4টে বাকলিং ক্লাস বেসিক্যালি ভিত্তি করা হয়েছে যে তোমার কলামের জিওমেট্রিক প্রপার্টি আর ক্রস সেকশনাল প্রপার্টি। ঠিক আছে, ক্রস সেকশন কলামের কিরকম হবে তার ভিত্তিতে আমরা কলামের যে কার্ভ গুলো সেই 4টে ডিফারেন্ট এগুলোকে আলাদা করে দেখবো। নাও স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর গামা কাইকে আমরা দেখবো টেবিল 8-এ, সরি আমি এখানে টেবিল 7 লিখে ফেলেছি।
ও হ্যাঁ, ভুল করে লিখেছি মনে হয়, টেবিল 8 আছে। সো টেবিল 8 এ ওকে, লেটস গো। ঠিক আছে, না দেখো, সো প্রথম যেটা আমাদের খোঁজার বিষয় সেটা হচ্ছে যে কোন বাকলিং ক্লাসে আমার এই বস্তুটি পড়বে। ঠিক আছে, সো এ বি সি ডি এর মধ্যে তো বাকলিং ক্লাসকে আইডেন্টিফাই করা কি করে করতে হবে। সো না, এখানে দেখো যে বাকলিং ক্লাস ফর ক্রস সেকশনস, ওকে। সো বাকলিং ক্লাস অফ ক্রস সেকশন, সো কলামের যে এরকম ক্রস সেকশন হবে সেই অনুযায়ী আমি বাকলিং ক্লাস কোন বাকলিং ক্লাসে পড়ছে সেটা আমার বার করব। সো যেমন ধরো এখানে আই সেকশন হলে তার কিছু প্যারামিটার সেট করা আছে, দ্যাট ইজ এইচ বাই বিএফ। এটা যদি 1.2 এর থেকে বেশি হয় তাহলে কোন বাকলিং ক্লাসে পড়বে। টিএফ এর থিকনেস, তার ভিত্তিতেও আমরা দেখব, এবং এট দ্য সেম টাইম জেড জেড অ্যাক্সিস বরাবর বাঁকছে না ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর বাঁকছে তার ভিত্তিতেও আমরা বাকলিং ক্লাস স্পেসিফাই করব। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা অবজার্ভ করার সেটা হচ্ছে যদি চ্যানেল সেকশন হয়, যদি অ্যাঙ্গেল সেকশন হয়, যদি টি রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার সেকশন হয়, এবং যে কোনো দিকেই বাঁকুক, অর্থাৎ যে কোনো অ্যাক্সিস বরাবরই ও বাঁকুক না কেন, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর বাঁকুক কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর ওর বাকলিং হোক, সো ইট উইল অলওয়েজ বি আন্ডার সি বাকলিং ক্লাস। ওকে, এন্ড বিল্ট আপ মেম্বার যদি হয় এনি অ্যাকশন এনি সেকশন বরাবর যদিও বাঁকে, দেন ইট উইল বি আন্ডার সি বাকলিং ক্লাস। ওকে, সো একটা অঙ্কের থ্রু দিয়ে গোটা ব্যাপারটা আমরা দেখি, এবং তার আগে এই যে আমাদের কোডে বিভিন্ন এন্ড কন্ডিশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলে যে এফেক্টিভ লেন্থের কে ভ্যালু এগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, যেমন রিস্ট্রেইনড এন্ড ফ্রি এন্ড। সো এই কেসটার জন্য 2L। সো এখানে যেমন তোমার হিঞ্জ হিঞ্জ এই কন্ডিশন দেওয়া থাকলে 1। ওকে, সো বিভিন্ন কন্ডিশনের জন্য যা যা দেওয়া আছে সেগুলো আমরা গ্রাজুয়ালি ইউজ করতে করতে শিখবো। এছাড়া তাছাড়া ইমপারফেকশন ফ্যাক্টর, যেটা একটু আগে আলফা বলে দিয়েছিলাম, দ্যাট ইজ আন্ডার টেবিল 7। সো ইমপারফেকশন ফ্যাক্টর আলফার ভ্যালু আমাদের কোন বাকলিং ক্লাসে ফল করছে সেটা জানলে পরে আমরা আলফার ভ্যালু দিয়ে ইজিলি বার করতে পারবো। So, চলো দেখো কি বলছে। So determine the design axial load on the column section ISMB 400 given that the height of the column is 3.5 meter and that is pin ended. Also assume that the following FY 250 MPa, FU 410 MPa, E is 2 into 10 to the power 5 MPa. Okay, how to start with? So first point, step number 1, find out the buckling class. Find out buckling class. প্রথম স্টেপ হবে আমাদের বাকলিং ক্লাসকে ফাইন্ড আউট করা। ওকে, সো চলো বার করা যাক কি হবে। সো তার জন্য আমার কি কি জিনিস দরকার। সো আই সেকশনের জন্য বাকলিং ক্লাস কোথায় ছিল স্যার? আই সেকশনের জন্য বাকলিং ক্লাস ছিল এইটি প্রথমেই। সো কি কি বক্তব্য রেখেছে? এইচ বাই বি রেশিও, একটু বড় করা যাক। ওকে, এইচ বাই বি রেশিও দেওয়া আছে, এইচ বাই বি রেশিও। আর কি দেওয়া আছে? টিএফ। সো টিএফ এর ভ্যালু দেওয়া আছে। সো টিএফ এর ভ্যালু 40 এর থেকে ছোট, 40 মিলিমিটারের থেকে ছোট, এবং এইচ বাই বিএফ এর ভ্যালু 1.2 এর থেকে বড়, এই দুটো হতে হবে। তাহলে দিস সেট উইল বি অ্যাপ্লিকেবল। যদি এই কেসের মধ্যে ফল করে দেন দিস উইল বি অ্যাপ্লিকেবল। তো আমাদের কেসে কি বলেছে? আমাদের কেসে বলেছে এইচ কি না, একবারে টোটাল হাইট। আমাদের কেসে এইচ কত হবে? 400। ওকে, দেখা যাক কি হয়। চলো, সো এইচ বাই বিএফ, সো আমাদের কেসে এইচ বাই বিএফ। তো তার আগে কি কি জিনিস দরকার এর সেকশন প্রপার্টি গুলো। সো আইএসএমবি 400, আইএসএমবি 400, ওকে। আইএসএমবি 400 এ কি কি প্রপার্টি আছে স্যার? আইএসএমবি 400 কি কি প্রপার্টি আছে? বি, ফ্লেঞ্জ উইডথ কত? সো এমবি 400 এর
বি হচ্ছে 140 মিলিমিটার, এইচ 400 মিলিমিটার, কোনো ডাউট নেই। আর কি দরকার? টিএফ, টিএফ হচ্ছে 16 মিলিমিটার, 16 মিলিমিটার। টিডব্লিউ, টিডব্লিউ ইজ 8.9 মিলিমিটার। আর কি? মোমেন্টস অফ ইনার্শিয়া আইএক্সএস অ্যান্ড আইওয়াইওয়াই। আইএক্সএস কত? 20458.4 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, মানে ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4 করে দিই। ওকে, আইওয়াইওয়াই 622.1 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, সো সো আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এইচ বাই বি। এইচ বাই বি কত কত আসবে? এইচ হচ্ছে 400, ওকে, ডিভাইডেড বাই বি কত? 140, ওকে। কত আছে এইচ বাই বি? 2.85। 400 কত? 2.85 2.85 2.85। 2.85 1.2 এর থেকে বড়? হ্যাঁ ঠিক। আচ্ছা, আর টিএফ এর ভ্যালু কত ছিল? টিএফ এর ভ্যালু হচ্ছে 16। ঠিক হ্যাঁ, 16। এটা 40 মিলিমিটারের থেকে ছোট ছিল তো, ওখানে 40 মিলিমিটার আমাদের আলটিমেট লিমিট ছিল। ঠিক আছে, তো তাহলে এই দুটো কেসের আন্ডারে ও পড়ছে। তো চলো এখান থেকে আমরা সিলেক্ট করি। ওকে, কোথায় গেল? চলো, হ্যাঁ, ইয়াটা একটু রিমুভ করি। ওকে, রিমুভ করলাম। দেখো, এইচ বাই বি, এইচ বাই বি এটা 1.2 এর থেকে বড়, কত পেয়েছি আমরা? 2.85। আর টিএফ 40 এর থেকে ছোট বা 40 এর সমান হলেও অ্যাপ্লিকেবল, আমরা কত পেয়েছি? 16। তাহলে আমার এই সেট অফ এই সেটটাতে আমার সেকশনটা ফল করছে। তাহলে এবার বাকলিং অ্যাবাউট জেড জেড অ্যাক্সিস অ্যাবাউটে বাকলিং হলে ওর কোন বাকলিং ক্লাস পড়বে? এ। আর ওয়াই ওয়াই এর বরাবর বাকলিং হলেও কোন বরাবর কোন ক্লাসে পড়বে? বি। ঠিক আছে, এটা এবার মনে রাখবো। সো জেড জেড বরাবর এ আর ওয়াই ওয়াই বরাবর বি বাকলিং ক্লাস। বাকলিং ক্লাস কেন দরকার? কারণ আমাকে অ্যালফা, দ্যাট ইজ দ্য ইমপারফেকশন ফ্যাক্টরটা বার করতে হবে। অ্যালফা, এই অ্যালফা বার করেছি কিসের ভিত্তিতে? কোন বাকলিং ক্লাসে এটা আমার ফল করে। ঠিক আছে, সো ওকে, তাহলে এই জিনিসটা আমাদের প্রথম টার্গেট কি ছিল? আমাদের প্রথম টার্গেট ছিল বাকলিং ক্লাসটাকে আইডেন্টিফাই করা। সো আমরা সেকশন প্রপার্টি থেকে বাকলিং ক্লাস আইডেন্টিফাই করলাম। সো এবার আমরা লিখবো যে বাকলিং ক্লাস এ for ZZ axis buckling and buckling class B for YY axis buckling. Okay. Second task কি? Second task হচ্ছে আমাদের lambda bar, that is the generalized slenderness বার করা। So lambda bar Z, so এটা কি করে বার করব? এটা হচ্ছে প্রথমেই আজকে দেখলাম FY by FCC, যেটা আমরা FCR দিয়ে লিখেছিলাম সেটাই বেসিক্যালি এখানে FCC। ঠিক আছে, তো ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো? FCR এর ভ্যালুটা কত ছিল স্যার? FCR এর ভ্যালুটা ছিল কত ছিল? মনে আছে? পাই স্কোয়ার ই আপন ল্যামডা পাই স্কোয়ার। স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে এই জিনিসটা কি হয়ে যাবে? ল্যামডা স্কোয়ার মানে কি? ল্যামডা স্কোয়ার মানে বেসিক্যালি কে এল আপন আর জেড তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার ই, তাই না? ল্যামডা বেসিক্যালি কি ছিল? কে এল আপন আর। তো এখানে আমি ফার্স্টে জেড জেড এর আলোচনা করছি, তারপরে ওয়াই ওয়াই এর আলোচনা করব। ঠিক আছে, সো দিস ইজ মাই ল্যামডা জেড বার। নাও চলো ভ্যালু বসাও। FY কত? 250। কে কত? পিন এন্ড মানে 1। ঠিক আছে, এল এর ভ্যালু কত ছিল? এল এর ভ্যালু ছিল 350, এই 3500 মিলিমিটার আমাদের গিভেন প্রবলেমে। সো 1 ইন্টু 3500। আর জেড এর ভ্যালু কত? আর জেড এর ভ্যালু 16.15 সেন্টিমিটার, তার মানে 161.5 মিলিমিটার। ঠিক আছে, চলো 161.5 মিলিমিটার স্কোয়ার।
divided by pi square. Pi square is how much? 3.14 square. E কত? 2 into 10 to the power 5. দেখো কত আসছে। Six three six 4.52. কত? 6364. 52. 6364.52. শিওর? আন্ডার রুট করলে? হ্যাঁ স্যার করে দিচ্ছি স্যার। দাদা স্যার একবার দেখছি। স্যার 0.24 আসছে। সেটাই তো ভাবছি আমি। হুস, স্যার কি করলে? দুবার দেখলাম। হ্যাঁ স্যার যাই হোক, ঠিক 0.24 আছে। আসছে। হ্যাঁ সেটাই ভাবছি আমি। 0.24, চলো 0.24, আমার এসছে 0.244 রাদার। ঠিক আছে, আচ্ছা। তো আমার বাকলিং ক্লাস কি ছিল? বাকলিং ক্লাস ছিল এ। সো এ বাকলিং ক্লাসে কত আলফা ভ্যালু পেয়েছি? এ বাকলিং ক্লাস কোথায় গেছে? এ বাকলিং ক্লাসের এগেনস্টে আলফার ভ্যালু কত? অ্যাজ পার টেবিল 7, 0.21, আর বি বাকলিং ক্লাসের জন্য আলফার ভ্যালু 0.34। ওকে, সো okay, so from table 7 alpha is equals to 0.21. okay, so এবার সেকেন্ড স্টেপ কি হবে? তো ক্যালকুলেট phi. so phi, I need to calculate phi. Phi এর ফর্মুলা কি? 0.5 into 1 plus alpha into lambda 0.2 plus lambda bar square, lambda bar. okay, this is now just value put করো। 0.5 into 1 plus 0.21, lambda bar কত? 0.244 minus 0.2 plus lambda bar কত? 0.244 square. ঠিক আছে, চলো কত আসছে বলো। স্যার 0.534 আসবে। ওকে, 0.534, ঠিক আছে। নাও সো এফসিডি এটাই তো বার করবো। এফসিডি ইজ ইকুয়ালস টু কত ছিল? কাই ইন্টু এফ ওয়াই আপন গামা এম নট। সো কায়ের ভ্যালু কত ছিল? সো এফ ওয়াই আপন গামা এম নট ডিভাইডেড বাই ফাই প্লাস আন্ডার রুট পাই স্কোয়ার মাইনাস ল্যামডা বার স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। সো আলটিমেটলি জাস্ট বসিয়ে দাও। ফাইয়ের ভ্যালু পেয়ে গেছি, ল্যামডা বারের ভ্যালুও পেয়ে গেছি। সো এফ ওয়াই কত? 250 আপন 1.1 divided by 5, that is 0.534 plus under root 0.534 square minus 0.244 square. ওকে, কত আছে? কত আসছে? স্যার 426.079। না, আমার আসেনি তো। স্যার 225.25। থ্যাংক ইউ। 225.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, সো এই গোটা বিষয়টা আমি কার জন্য করলাম? এই গোটা বিষয়টা আমি করলাম হচ্ছে ফর বাকলিং অ্যাবাউট জেড জেড অ্যাক্সিস। সো ফার্স্টে আমি হচ্ছে এখানে লিখে দিই। সো ফর বাকলিং অ্যাবাউট
জেড জেড অ্যাক্সিস। সো দুটো অ্যাক্সিসের অ্যাবাউটে বাকলিং হতে পারে আমার, আমরা একটু আগে ছবিও দেখলাম সেই অনুপাতে। সো জেড জেড অ্যাক্সিসের অ্যাবাউটে বাকলিং হলে আমরা কত স্ট্রেস পাচ্ছি? 225.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো আমরা এই মেম্বারটা কত পরিমাণে স্ট্রেস ধারণ করতে পারবে, মানে সরি এই মেম্বারটাতে ম্যাক্সিমাম কত পরিমাণে স্ট্রেস ডেভেলপ করতে পারবে যদি জেড বরাবর, জেড অ্যাক্সিস বরাবর বাকলিং হয়, তাহলে 225.25। বাট সেকেন্ড পসিবিলিটি ইজ অলসো দেয়ার। সেকেন্ড পসিবিলিটি কি? সেকেন্ড পসিবিলিটি হচ্ছে যদি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং হয় তাহলে। সো লেট আস সি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং হয় তাহলে কি হবে। সো কোথায় করি? এটাকে আমি রিমুভ করি। ওকে, এগুলো সব জানা হয়ে গেছে, কাজে আর আমার অসুবিধা নেই। এতটুকু রিমুভ হোক, ঠিক আছে। সো ফর buckling about y axis, চলো। সো ফার্স্টে কি ক্যালকুলেট করবো? ল্যামডা বার ওয়াই কত আসে? fy अपॉन fcc, ঠিক है। সো কত আসবে বলো? সো fy কত? ডাইরেক্ট লিখছি 250। fcc কত? উপরে কে থাকে? kl বাই আর। kl বাই আর কত হয়? 3500। আর এর ভ্যালু কত ছিল? আর ওয়াই ওয়াই কত ছিল মনে আছে? কোথায় আছে? এই তো 2.82 সেন্টিমিটার, মানে 28.2। সো 28.2, ঠিক আছে। চলো স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে? পাই স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10⁵। ওকে, চলো কত আসছে বলো? কত আসছে? দেখো আমি পেলাম 1.3968। 1.39 আসছে। ঠিক আছে, 1.3968। এইগুলোতে যত দূর অব্দি টানবে টেনে দেবে, ঠিক আছে ভ্যালু। এইগুলোতে অন্তত দশমিকের পর 3-4 অব্দি। ফাইনাল আছে, ভ্যালুটা যখন পাবে তখন সেটা একটু মানে দশমিকের পর 2 ঘর অব্দি নিলেও হবে, মানে যেটা ফাইনাল লোড পাবো সেটা, ঠিক আছে। সো নাও ল্যামডা বার পেয়ে গেলাম, দেন ঠিক আছে। ফাই। সো ল্যামডা ক্যালকুলেট করেছিলাম। সো ল্যামডার পরে আমরা কি ক্যালকুলেট করেছিলাম? আগেরটাতে ফাই ক্যালকুলেট করেছিলাম। ল্যামডা, তারপরে বাকলিং ক্লাসের রেসপেক্টে আলফার ভ্যালু নিয়েছিলাম। তো টু ক্যালকুলেট ফাই বেসিক্যালি আমরা ইয়ের জন্য কত পেয়েছিলাম? বাকলিং ক্লাস কি হবে এখানে? ওয়াই ওয়াই এর জন্য বাকলিং ক্লাস উইল বি বি। সো ফর বি বাকলিং ক্লাস আলফার ভ্যালু কত? 0.34 নাকি? আলফার ভ্যালু 0.34 পেয়েছিলাম। হ্যাঁ স্যার, তাই আছে স্যার। তাই আছে তো? এই তো আলফার ভ্যালু 0.34। চলো তো তো ফায়ার ভ্যালু ক্যালকুলেট করি, চলো কত আসছে বলো ফায়ার ভ্যালু? সো ফায়ার ভ্যালু আসবে, ফায়ার এক্সপ্রেশন কি ছিল? 0.5 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ল্যামডা বার 0.2 প্লাস ল্যামডা বার স্কোয়ার। বা শুধু ল্যামডাও তুমি যা খুশি লেখো, অসুবিধা নেই। বেসিক্যালি ল্যামডা এখানে মেনশন করছে এটাকে, ঠিক আছে। সো 0.5 ইন্টু 1 প্লাস 0.34, ল্যামডা বারের ভ্যালু কত? 1.3968 মাইনাস 0.2 প্লাস 1.3968 তার হোল স্কোয়ার। কত আছে? ওয়ান 1.6789। ওকে 1.679। চলো তাই হলো। তাহলে এবারে ফাইনালি আমরা ফাই পেয়ে গেলাম। ফাই পেয়ে যাওয়ার অর্থ আমরা এফসিডি
বার করতে আর এক স্টেপ দূরে আছি। সো এফসিডি বার করতে গেলে কি করব, fy upon gamma m naught divided by phi plus pi square minus lambda bar square all to the power 0.5 মানে আন্ডার রুট অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো সো বসিয়ে দিই ভ্যালু 250 upon 1.1 divided by 1.679 plus under root 1.679 square minus 3968 square. So altogether how much? কত আসছে? 87.06 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হলো আমার, ঠিক আছে। সো এফসিডি এর ভ্যালু আমরা পেলাম। সো যদি ওয়াই বরাবর বাকলিং হয় তাহলে এফসিডি এর ভ্যালু এত আসছে, আর যদি এক্স জেড বরাবর বাকলিং হয় দেন কত আসছে, 225 পয়েন্ট সামথিং। সো উইচ উইল বি মাই ক্রিটিক্যাল, মানে যদি আমি ফিজিক্যালি রিয়ালাইজ করি ব্যাপারটাকে, বাস্তবে ভাবি, তাহলে হচ্ছে যে আমার জেড বরাবর বাঁকানোর জন্য আমাকে মেটেরিয়ালে 225.2 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস দিতে হবে, whereas ওয়াই বরাবর বাঁকানোর জন্য আমায় 87.06 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস ডেভেলপ করলেই যথেষ্ট। হেন্স buckling about minor axis, that is the y axis, is much more easier to attain. y axis বরাবর অর্থাৎ মাইনর অ্যাক্সিস বরাবর বাকলিং হওয়াটা খুব ইজি as compared to the buckling about major axis. This is what I am saying. ঠিক আছে, সো এটাই যদি হলো, then my design strength কত হবে? So designed strength, finally designed strength is equal to minimum of 87.06 MPa, কমা কত আসবে ওখানে, 225.2 MPa। ঠিক, সেদের মধ্যে এটা মিনিমাম ইনটু এসি, দ্যাট ইজ দ্য এরিয়া আন্ডার কম্প্রেশন। সো কত হবে, দ্যাট ইজ দ্য 87.06 MPa ইন্টু এরিয়া আন্ডার কম্প্রেশন কত ছিল, 7846 মিলিমিটার স্কোয়ার। ওকে, সো যদি কাটাকুটি ইয়ে করি, গুণ করি, তাহলে কত আসছে দেখো। আমি এক কাজ করি, একবারে ডাইরেক্টলি 10 কিউব দিয়ে ভাগ করে দিলাম আর পাশে কিলো নিউটন লিখে দিলাম। সো অল টুগেদার আমি পাচ্ছি 683.04। 683.07 আসছে। তো এই কর্মকাণ্ডের শেষে আমি বলবো যে আমি আইএসএমবি 400 3.5 মিটার লেন্থের যে পিন্ড কানেকশন এর কলামটা চুজ করেছি, তার ক্ষমতা কত, 683.07 কিলো নিউটন। সো এই যে প্রসেসটা আমরা স্টেপ ওয়াইজ ফলো করলাম তার ভিত্তিতে, ঠিক আছে। তো এই গেল আজকের আলোচনা। বলা ছিল না প্রশ্নে? বলো। বলছি এসির মানটা বলা ছিল তো প্রশ্নে? এসির মান বলা থাকবে না তোমার কাছে। তোমার কাছে কি বলা থাকবে, তোমার কাছে আইএসএমবি সেকশন বলা থাকবে, এবং তার ভিত্তিতে আমরা সেকশনাল এরিয়া, এন্টায়ার গ্রস ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ইজ 78.46 সেন্টিমিটার স্কয়ার। ও ঠিক আছে, ঠিক আছে। আমি সেই জন্যই মানে বারবার এগোচ্ছি আর পেছাচ্ছি যে তোমাদের কাছে মনে হয় কোডটা নেই, এটা অ্যাজিউম করে। এনিওয়ে, তো এই গেল গোটা ঘটনা। এবারে সমস্যাটা হচ্ছে যে এত বড় কাজ, এটাকে আমরা সহজেও আরেকটা ভাবে করে ফেলতে পারি। সেই সহজে কিভাবে করতে পারি সেটা হচ্ছে, আমাদের কাছে IS 800 একটা চার্ট দিয়ে দিয়েছে। সেই IS 800 যে চার্টটা দিয়ে দিয়েছে, সেই চার্ট এর সাহায্যে আমরা ইজিলি এটা বার করতে পারি। সেই চার্টটার কি নাম, সেই চার্টটার নাম হচ্ছে টেবিল 9। ওকে, সো টেবিল 9-এ আমরা কোনো ডাইরেক্টলি এফসিডি, ওকে, এফসিডি যেটা আমরা এত খাটনি করে বার করলাম, সেটা সহজে চার্ট থেকেও বার করতে পারি। কিভাবে বার করবো না, আমাদের কাছে একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে KL/R, এই ভদ্রলোককে। তো আমরা যে KL/R এই ভ্যালুটা পেয়েছিলাম, সেই ভ্যালুটা আমাদের এই প্রশ্নের সাপেক্ষে কত ছিল,
আমাদের এই প্রশ্নের সাপেক্ষে কেএল বাই আর এর ভ্যালু কত ছিল? আমাদের এই প্রশ্নের সাপেক্ষে কেএল বাই আর এর ভ্যালু কত ছিল? কেএল বাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু 21.6 K1 21. AR 21.6। এটার ক্ষেত্রে না স্যার, আগেরটার 21.6 ক্ষেত্রে বললাম, এটা আগেরটার ক্ষেত্রে বললাম স্যার, মানে না, আমার 3500 কাছে বাই ক্রিটিক্যাল, আমার কাছে যেটা ক্রিটিক্যাল, 124.11 যেটা ক্রিটিক্যাল হয়েছে সেটা কত? এটাই তো এ ফর্মুলা হ্যাঁ স্যার আর এটাই ওয়াই হবে। ওয়াই ধরে নিলাম। সো 124.11. 124.11 ঠিক है হলো। তো এফ ওয়াই এর ভ্যালু কত স্যার? এফ ওয়াই এর ভ্যালু আমরা যে স্টিলটা ইউজ করছি সেটা 250, ঠিক আছে, আমরা 250 স্টিল ইউজ করছি এখানে। তো দেখা যাক 124, তো 120, ঠিক আছে। সো 120 এফ ওয়াই এর ভ্যালু, আমরা যে স্টিল ব্যবহার করছি 250 স্টিল, সো এটা কত হলো? 91.7। 120-র জন্য 91.7, তারপরে কি আছে 130, 130-এর জন্য কত আসছে? 81, ঠিক আছে। তো আমার কাছে টেবিলে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে যে আপনি যদি ফলো করেন এই টেবিল, 120-র জন্য পাবেন 91.7, 130-এর জন্য পাবেন 81। ওকে, এই ভ্যালু দুটো মনে রাখলাম। চলো তাহলে এই ভ্যালু দুটো যদি মনে রাখি, তাহলে বাকি আমরা 124-এর জন্য কত হবে কি করে পাবো? ঐকিক নিয়মের সাহায্যে, স্যার ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন, ঐকিক নিয়ম একবারে। টেবিল 9B, বাই দি ওয়ে এখানে আমি টেবিল 9B চয়েস করলাম। প্রথমে লেখাটা একবার পড়ে নাও প্লিজ। কি বলেছে টেবিল 9B? ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস এফসিডি ফর কলাম বাকলিং ক্লাস বি। তার মানে যাই হোক না কেন, প্রথম কম্প্রেশন মেম্বারের ডিজাইন করতে শুরু করব, আগে ফাইন্ড আউট করো হুইচ বাকলিং ক্লাস ইট উইল ফল অন, ঠিক আছে, কোন বাকলিং ক্লাসে এটা পড়বে সেটা আগে দেখে নাও বাবু, নইলে তুমি চার্টও ইউজ করতে পারবে না, সেটা তোমায় জানতে হবে তাহলে। সো টেবিল 9B, 9A আছে, 9A হচ্ছে যদি বাকলিং ক্লাস এ ক্যাটাগরিতে হয়, সিও আছে, ঠিক আছে। তো এই সমস্ত ঘটনাগুলো রয়েছে, প্রত্যেকটা রেসপেক্ট আমরা আলোচনা করব। এফসিডি, সো এফসিডি বার করার জন্য আমাদের কাছে কি আছে? টেবিলটা যেটা পেয়েছি কেএল বাই আর এন্ড 250 এই গ্রেড স্টিলের জন্য, সো 120 তার জন্য পেয়েছি 91.7 এন্ড 130 তার জন্য পেয়েছি 81। সো এফসিডি এর ভ্যালু আমরা বার করব কি করে? ইন্টারপোলেশন মেথড। সো যত, এখানে একটা জিনিস লক্ষ্য করছো, যত কেএল বাই আর দ্যাট ইজ দ্য স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু বাড়বে, তত এফসিডি দ্যাট ইজ দ্য ডিজাইন স্ট্রেংথ এর ভ্যালু কমবে। রিমেম্বার, স্লেন্ডারনেস বাড়লে ডিজাইন স্ট্রেংথ ভ্যালু কমতে থাকে। এর আগেও আমরা সেরকমই পাচ্ছিলাম ভিত্তি। সো 91.7 এর থেকে কিছুটা কমবে, কতটা কমবে? 91.7 মাইনাস 81 ডিভাইডেড বাই 130 মাইনাস 120 ইন্টু 124.11 মাইনাস 120। ওকে, সো কত আছে দেখো, আমার এলো 87.3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। সো অ্যাজ পার দা কোডাল চার্ট আমরা এই ভ্যালুটা পাবো, ঠিক আছে। সো দিস ইজ হাউ উই অ্যাপ্রোচ দ্য প্রবলেম। বলো কোনো বক্তব্য আজকের সেশনে? অমিত, তোমার কোশ্চেন মোটামুটি ক্লিয়ার হয়েছে কি? বাকলিং রিলেটেড ইস্যু কিছুটা হলেও? হ্যাঁ স্যার। এর থেকে ডিটেলসে এই কনটেক্সটে বলাটা মুশকিল আছে। রেকর্ডিং স্টপ করুন। ওকে।